এই সেকুলারিজমের ধারক এবং বাহকগুলো ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এত আপত্তিটা কিসের? ভাতা দেওয়া হচ্ছে, এটা এম্পাওয়ারমেন্ট। ওদিকে যোগ্য আমার বোনটা রাস্তায় শুয়ে আছে, যার চাকরিটা এম্পাওয়ারমেন্ট। পশ্চিমবঙ্গের ল্যান্ড ব্যাংকটা কোথায়? সরকার যদি জমি না দেয় এগুলো হবে কোথায়? গত বছরের হিসাব অনুযায়ী 8,207টা প্রাইমারি স্কুল এই রাজ্যে বন্ধ হয়ে গেছে। তোমাকে আমি ইনভাইট করছি, কোর্টে আসো, কোর্টে ট্রান্সফার, কোর্টে আসো, ইনভাইট করছি তোমাকে আমি। যিনি যার দলের মালিক ঢুকেছিলেন স্পোর্টস কোটায়, পরবর্তীকালে কি পড়াশোনা করেছেন জানি না, তিনি অন্যকে যেন শিক্ষা নিয়ে যেন লেকচার না দেন। দেখো, 42টার সাথে সাথে যদি আমাদের আমাদের মানসিকতার সরকার দিল্লিতে হয়, তাহলে যেরকম বাংলার 3টে কানেক্টিভিটি প্রজেক্ট বিদেশ থেকে এসছিল, সেই কানেক্টিভিটি প্রজেক্টগুলোতে এনওসি কেন্দ্র সরকার দেয়নি, সেইগুলো আমরা পাবো। আজকে যেই জিনিসটা গুজরাট পাচ্ছে সেটা সম্ভবত বাংলা পাবে, যেই জিনিসটা যেই ইনফ্রাস্ট্রাকচারে ঢেলে কেন্দ্রের বরাদ্দ ইউপি পাচ্ছে সেটা বাংলা পাবে। তো আমরা তো চাই এই জিনিসটা, যেই কেন্দ্র সরকারের অর্থ যেগুলো রাজ্য থেকে যায় সেইগুলো বিশেষ বিশেষ কিছু রাজ্যতে, এখন মহারাষ্ট্রতেও বিজেপির সরকার, গুজরাটেও বিজেপি সরকার। মহারাষ্ট্রের মানুষ অভিযোগ করছে ঢেলে বড় বড় শিল্পগুলো যেগুলো এসছে মহারাষ্ট্র থেকে সেগুলো গুজরাটে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে গুজরাট কেন্দ্রিক, গুজরাটকে বৈভব সম্পন্ন করার জন্য সারা ভারতবর্ষের বৈভবকে নিয়োজিত করা হচ্ছে, এর প্রতিবাদ হচ্ছে 2024 সালের নির্বাচন। এবং বাংলাও তার বাইরে কিছু নয়। তো বাংলাও আমাদের দাবি থাকবে যে আজকে একটা কেন্দ্র সরকার বলছে নতুন করে কয়লা কেলেঙ্কারি হচ্ছে, খারাপ মানের কয়লা আদানি বেশি দামে বিক্রি করছেন, এবং এই রাশিটা কয়েক মিলিয়ন ডলারে বলা হচ্ছে। আজকে কে এখানে কয়লা পাচার করলো 1000, 2000, 4000 নয়, এটা মিলিয়ন বিলিয়ন ডলারের রাশি। আদানি সব থেকে বড় কয়লা চোর, বিজেপির বন্ধু। আজকে কেন্দ্র সরকারের 4টা মন্ত্রকের দুর্নীতির হার হচ্ছে 7.5 লক্ষ কোটি টাকা। এই টাকাটা তো কেন্দ্র সরকার পয়দা করে না, এগুলো তো রাজ্যতে পয়দা হয়। তার মানে রাজ্যগুলো 7.5 লক্ষ কোটি টাকা দিয়ে দেউলিয়া হয়ে গেল। তো এই নীতিটা হবে। আজকে লেটারাল এন্ট্রেন্টের মাধ্যমে আইএস আইপিএস, প্রথমেই আইএস আইপিএসে বাঙালি ব্রাত্য, ওটা একটা উত্তর ভারত একটা সিন্ডিকেট আগেই দখল করে নিয়েছে, যার কোনো আদালতেও বিচার হয় না, যেটা নিয়ে কোনো মিডিয়াতেও আলোচনা হয় না। যে আজকে আইএস আইপিএসরা বিশেষ বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে কি করে হয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। তাতেও এরা সন্তুষ্ট না। তারপরে লেটারাল এন্ট্রেন্টে এই যে কর্পোরেট হাউস থেকে তারা লোক রিক্রুট করছে, এই সব ব্যবস্থা পাল্টাবে। মানুষের সরকার হলে মানুষের দাবি দাবার মাধ্যমে সেই সরকার পরিচালিত হবে, এটাই আশা রাখছি। অবশ্যই। আমি একবার তরুণ জ্যোতি তেওয়ারির কাছে চলে যাবো। তরুণ জ্যোতি। না, তখন ধরে শুনছিলাম, আমি জানি না, আমি এক এক করে বলছি দাদা। আমি বলতাম, এখানে যদি তরুণজয়ী তিওয়ারি বলতো যে আমাদের আজকের দিনে এটা সঞ্জয় গান্ধী দরকার, অথবা তরুণজয়ী তিওয়ারি আজকে ওই পপুলেশন কন্ট্রোল বিল নিয়ে বলতো, তাহলে আমাকে আবার ট্যাগ করে দেওয়া হতো। ভাগ্য বলো, থ্যাংক ইউ গর্গ এটা বলার জন্য, সত্যি দরকার। সেকেন্ড, এতগুলো কথা হচ্ছে, দেখো আমি না আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছি দাদা, আমি তেজপাতার তরকারি খাই না। পশ্চিমবঙ্গের কি ভারতবর্ষের কোনো মানুষ তেজপাতার তরকারি খায় বলে আমার মনে হয় না। তো বাম কংগ্রেসকে নিয়ে সময় ব্যয় করতে চাই না, করবও না। কি বলছেন আমি রেলিভেন্ট করতাম যদি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী অন্তত এই 3জন কংগ্রেসকে ভোট দিতে পারতো এবার লোকসভায়। এই 3জন এবার কংগ্রেসকে ভোট দিতে পারেনি, আর তারা ভোট চাইছে কংগ্রেসকে দেওয়ার জন্য। যাই হোক, এবার কৃষ্ণানুদা অনেকগুলো কথা বললেন, স্বচ্ছ ভারত নিয়ে কথা বললেন, শৌচাগার নিয়ে কথা বলেন। দেখো গ্রামের দিকে তো সাদামাটা মানুষ সাধারণ কথা বলে, তারা কমন কথা এবার শুনতে পেরেছি যে বাবু আমার পায়খানাটা তো এসেছিল, তৃণমূল খেয়ে নিল, শৌচাগার পর্যন্ত এরা চুরি করতে ছাড়েনি। কথা হচ্ছিল উন্নয়নের। দেখো পুরো বক্তব্য, আমার বক্তব্যটা তোমার দর্শকরা যারা শুনছেন প্রথম থেকে একবার রিমাইন্ড করে দেখে নিক, বা দেখে নেবে যদি সম্ভব হয়, অন্যদের বক্তব্যও শুনে নেবে। আমার বক্তব্যের মধ্যে হিন্দু মুসলমান কতবার ছিল, আর আমার সোকল্ড সেকুলার বক্তাদের মধ্যে হিন্দু মুসলমান কতবার ছিল। মানে এক্ষুনি দাদা বলছেন সংবিধানের বড় বড় কথা বলছেন তন্ময়দা, সত্যি তো সংবিধান মেনে চলা উচিত। সংবিধানে দেখো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইজ দ্য বেস্ট পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, এটা হচ্ছে ম্যান্ডেট ছিল যে রাজ্যকে একটা বেটার ওয়েলফেয়ার স্টেটে যেতে গেলে এটাকে মানতে হবে। তার মধ্যে আর্টিকেল 44 বলে ইউনিফর্ম সিভিল কোডের কথা। আমরা না হয় মানে ফান্ডামেন্টালিস্ট, আমাদের ট্যাগ করা হয় ফান্ডামেন্টালিস্ট হবে। এরা তো সব আমার বাঁ পাশে যারা বসে আছে সব মানে কি বলবো,
সেকুলারিজমের ধারক এবং বাহক। এই সেকুলারিজমের ধারক এবং বাহকগুলো ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এত আপত্তিটা কিসের? আর ইউনিফর্ম সিভিল কোডের সাথে যে ভাষা বর্ণর কথা বললো তার ম্যাচটা কোথায় আছে আমি বুঝতে পারিনি। হয়তো আমার নতুন করে আবার আইন পড়তে হবে। অনেক কথা হচ্ছিল, যে উন্নয়নের কথা হচ্ছিল, পশ্চিমবঙ্গের কথা 42 হলে কি হবে। দেখো, রেলওয়ে প্রজেক্ট হোক, রাস্তা নির্মাণ হোক, যে রাস্তাগুলো হচ্ছে অন্য রাজ্যগুলো পাচ্ছে, সেগুলো তো আকাশে সম্ভব না। এমন টেকনোলজি নেই যে আকাশে হয়ে যাবে, সম্ভব কোথায়? মাটিতে। পশ্চিমবঙ্গের ল্যান্ড ব্যাংকটা কোথায়? সরকার যদি জমি না দেয় এগুলো হবে কোথায়? এক্ষুনি কথা হচ্ছিল ওমেন এম্পাওয়ারমেন্টের নতুন জিনিস শুনলাম তন্ময়দার কাছ থেকে। ভাতা আর এম্পাওয়ারমেন্ট যে একই জিনিস, আমি তন্ময়দার কথা থেকে জানতে পারলাম। ভাতা দেওয়া হচ্ছে, এটা এম্পাওয়ারমেন্ট। ওদিকে যোগ্য আমার বোনটা রাস্তায় শুয়ে আছে, যার চাকরিটা এম্পাওয়ারমেন্ট। লাস্ট কথা শেষ করব, এক্ষুনি কথা হচ্ছিল যে আমার দেশে, আমার রাজ্যে নাকি স্কুলে ছুটের সংখ্যা কমেছে। খুব ভালো কথা, খুব আনন্দের কথা। সেই পুরনো কথা এই সময় আরও মনে পড়ছে, যে ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। তাই পাঠশালা বন্ধ। গত বছরের হিসাব অনুযায়ী 8207টা প্রাইমারি স্কুল এই রাজ্যে বন্ধ হয়ে গেছে। তার দায়টা কাকে নিতে সেন্ট্রাল হবে? গভর্নমেন্ট সেটা বলছে না ভাই, সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য সেটা বলছে না, ওটা একটা ভুয়ো খবর। ওটা এবং সেটা স্টেটের খবর, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিদিন তুমি যাও হাইকোর্টে যাও, টিচার নেই স্কুলগুলোর, 20টা থেকে 30,000। তোমাকে আমি ইনভাইট করছি দাদা, স্কুল বন্ধ হয়েছে, তোমাকে আমি ইনভাইট করছি, বড় স্কুল কোথাও তোমাকে বন্ধ আমি হয়নি। ইনভাইট করছি, কোর্টে আসো, বিদ্যালয়ে রিক্রুটমেন্ট কোর্টে ট্রান্সফার, কোর্টে আসো, না, না, ইনভাইট করছি তোমাকে আমি। না, না, ঠিক আছে। just তরুণ যদি একটু বলে দিই, ইউডিআইএসির ডেটা বলছে 2021-22 আর একটা কথা দাদা, একটা 2018-19 তুলনায়, না না শেষ করো, তুমি বলবে আমার পরে বলো, সারা ভারতে আমার পরে বলো, শেষ 61,000 করলাম। কৃষ্ণা শেষ করো, তুমি আমার পরে বলো। উদাহরণ দিলে ভুল দিলে তাই বল। না না, আরেকটা কথা শেষ করবো, এটা বলে শেষ করবো। কৃষাণু তথ্য দিয়ে বলছে যে স্কুলের সংখ্যা যে কমেছে ঋতুদা, সেই আমি বিষয়ে- শেষ করতে দাও, আমি বলছি। এক্ষুনি স্টার্ট আপ নিয়ে কথা হচ্ছিল, বলছিল ভাই আমাদের অভিষেক ব্যানার্জি ভাইপো নয় যা, সে স্টার্ট আপ নিয়ে কথা বলছিল। স্টার্ট আপকে বুস্ট কারা করেছে? ভারতবর্ষে আগে কতগুলি ইউনিকর্ন কোম্পানি ছিল, এখন কতগুলি ইউনিকর্ন কোম্পানি আছে। স্টার্ট আপগুলোকে কত startup বন্ধ হয়েছে ভাই? এগুলোর কথা কারা বলছে ভাই? কারা বলছে? আর কংগ্রেস, আবার বলছি, তেজপাতার তরকারি যবে হবে পশ্চিমবঙ্গে কংগ্রেস আবার সেদিনকে প্রাসঙ্গিক হবে, তার আগে নয়। অবশ্যই। আমি একবার তন্ময়ের কাছে চলে যাবো, তারপরে গর্ব বলো। আমি জাস্ট 1 মিনিট ওমেন এম্পাওয়ারমেন্টে ভাতা না, কি করে আমি women আমি empowerment-এ? আমরা বাংলার পাবলিক এখন ওতেই চিন্তিত নয় 42-এ কি হবে, কি রাজনৈতিক প্রতিফলন হবে। আমরা এই সমস্ত ইস্তাহারগুলো পড়ে নিয়েছি। মানে আগে ছিল টাইম টেবিল, এখন হচ্ছে রাজনৈতিক দলের ইস্তাহারগুলো একটা হাসির বই। আমরা দেখতে চাই এই ইস্তাহারগুলো সব রাজনৈতিক দল নির্বাচনের পরে মনে রাখে নাকি। একটু বলুন না, 42-এর পর কি প্রতিফলিত হতে পারে এই 42-এর আসনের, কি মনে হয়? না, 42-এর আসন আমি আগেই বলেছি, 42-এর আসনের মানে আমি প্রতিফলিত আসন সংখ্যা জিজ্ঞেস করছি না, আমি রাজনৈতিকভাবে Roadmap. বলছি। রাজনৈতিকভাবে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে, যে বাংলার মাটি থেকে রাজনৈতিকভাবে এই যে বিজেপির রাজনীতি, আমি বিজেপির সংখ্যা বলিনি, বিজেপির রাজনীতি, সেই রাজনীতিটা মুছে যেতে চলেছে। যে রাজনীতিটা এসেছিল 2021-এর হাত ধরে 2024-এর নির্বাচনের, এই 42-এর সিটের নির্বাচনের পরে সেই রাজনীতিটা মুছে যেতে চলেছে। এটাই সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বাংলার পথ দেখানো ভারতবর্ষকে। অবশ্যই। আচ্ছা, বিজেপি তো বিজেপির জানো তো সব থেকে বড় একটা ভুল আছে। বিজেপির সব থেকে বড় ভুলটার নাম হলো তৃণমূল। সেই সময় ভুল করেছিল বিজেপি, এরকম একটা দলকে সাপোর্ট করে, ভুল করেছিল এদেরকে ফান্ডিং করে, ভুল করেছিল এদেরকে সৃষ্টি করে। বিজেপির বড় ভুল এটা। শ্যামদা, তখন তুমি এদিকে ছিলে, তখন তুমি এই দিকটাই ছিলে কৃষ্ণদা। আমি অভিষেক আচ্ছা, একটু পরিসংখ্যানে আসা যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনিকর্নের অনেকগুলো কথাবার্তা শুনলাম, অন্য সবকটা কথা প্রশ্নের উত্তর দেওয়ার ঠিক প্রয়োজনীয় মনে করছি না, কারণ তার কোনো বেস নেই। ইনফোসিস থেকে শুরু করে টিসিএস, যেগুলো অ্যাকচুয়াল ইউনিকর্ন, এয়ারসেল বলে একটা কোম্পানি ছিল, মাইক্রোম্যাক্স বলে একটা কোম্পানি ছিল, লাভা বলে কোম্পানি ছিল, ইউনিনর বলে কোম্পানি ছিল, কোম্পানিগুলো জিও এসছে বলে উঠে গেছে। কম্পিটিটিভ ইন্ডেক্স বলে একটি বস্তু আছে। ঠিক আছে, এই শিল্প সঙ্গে নিয়ে আমার আমাদের কথা বলে রাজনীতি- একটু অসুবিধা আছে। আমি এটা অন্য বিষয়ে চলে যাচ্ছি। ঋতুব্রত, জাস্ট একটা ডেটাটা যেটা দিচ্ছিলাম, এই ইউডিআইএসির ডেটা বলছে 2021-22, 2018-19-এর তুলনায় সারা ভারতে যদি দেখি 61,361 স্কুল কমেছে।
এবং সেখানে উত্তরপ্রদেশে 26,118 স্কুল কমেছে, মধ্যপ্রদেশে 29,361 স্কুল মানে কমেছে, পাল্লা দিয়ে স্কুল গুজরাটে কমানো চলছে। 503 কমেছে, বাংলাতে 426টা নতুন স্কুল হয়েছে। তো এইটা পরিসংখ্যান বলছে, আর অবশ্যই, এরা মিথ্যাচার ঠিক ওইভাবে যেরকম অন্যান্য ডেটা দেয়। আমি একটু গর্গর কাছে চলে যাবো। গর্গ, শিক্ষকরা কোথায় তাহলে? শিক্ষকগুলো কি রাস্তায় কিছু অপেক্ষা করছে তাদের চাকরি বাতিল হওয়ার আশঙ্কায়? এতগুলো স্কুল যে তৈরি হয়েছে, শিক্ষক কোথায়? আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেল, এমনকি বাংলা পোর্টাল বা আর+এ আমরা দেখেছি। আর একটা 30 সেকেন্ডের কথা বলবো, একজন এখানে খুব শিক্ষা দীক্ষার বড়াই করছিলেন, আমি জানি না তিনি কত উচ্চশিক্ষিত, সবাইকে বলছেন অশিক্ষা কুশিক্ষা নিয়ে কথা বলছেন, লেকচার দিচ্ছেন। আমি খালি জিজ্ঞাসা করতে চাই বা বলতে চাই, তার যে মাস্টার, তার যে মালিক রাহুল গান্ধী, তিনি তো সেন্ট স্টিফেন্স স্পোর্টস কোটায় ঢুকেছিলেন। অবশ্য সত্যিই উনি খুব বড় অ্যাথলিট, ঋতব্রত। দেখুন, আমেথি থেকে পালিয়ে ছুটতে চলে গেলেন ওয়ায়নাডে এবারে দেখলেন না অবস্থা টলমল, আবার ছুটে চলে গেলেন রায়বারেলিতে। সুতরাং
যিনি যার দলের মালিক ঢুকেছিলেন স্পোর্টস কোটায়, পরবর্তীকালে কি পড়াশোনা করেছেন জানি না, তিনি অন্যকে যেন শিক্ষা নিয়ে যেন লেকচার না দেন। তার এখানে প্যানেলে বসতে অসুবিধা হলে উঠে চলে যেতে পারেন, তাতে মানুষের সত্যি কিছু ক্ষতিবৃদ্ধি হবে না। কংগ্রেস এই রাজ্যে আছে না নেই, খায় না মাথায় দেয়, কেউ অবশ্যই ভাবিতে অবশ্যই নয়। আমি অভিষেক, না অভিষেক সব দলের মালিক, সব দলের মালিকেরই না না অভিষেক প্লিজ প্লিজ, না অভিষেক সব না 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 সব কটা দলের মালিক 1 নম্বর 2 নম্বর বা এরকম 3 নম্বর 4 নম্বর তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, এর মধ্যে যাবো কেন? সব দলই তো আছে, কোন দলকে ছাড়বো?